গাইজ ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন এই ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বাংলাদেশি ইন্ডিয়ার কোভেঞ্চার্সে একটা সিনেমা তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে দাগি, যেটাতে মুখ্য চরিত্র অভিনয় করছে আরফান নিসো, তামা মির্জা, যেটাকে সাইফ সারিন যেটাকে ডিরেক্ট করছে। তো এই সিনেমাটার একটা টিজার লঞ্চ করা হয়েছে। তো টিজারটা কেমন হলো, এবং সিকান্দার সিনেমা যেটাতে মুখ্য চরিত্র অভিনয় করছে সালমান খান, সত্যরাজ এবং রাশ্মিকা মান্দানা ও কাজল আগরওয়াল, তো সেই সিনেমাটা একটা গান রিলিজ করেছে। তো সেই গানটা নিয়ে কথা বলবো। তো ফার্স্টে যদি দাগির টিজার নিয়ে কথা বলি, তখন টিজারটা কীরকম হলো সেটা নিয়ে তো আসবো। কিন্তু আমি একটা কথা বলে দিই, এই যে টিজারটা দেখে আমি এটা বুঝলাম, এই যে সাইফ সারিন যে গল্পটা নিয়ে আসছে আমাদের কাছে, এটার মধ্যে সত্যিই কিন্তু একটা গল্প থাকবে। হ্যাঁ, এটার মধ্যে আপনি যদি খুঁজে যান সেই অরা, সেই লার্জার দ্যান লাইফ প্রেজেন্স, সেইটা নেই, কিন্তু একটা গল্প আছে, এবং একটা এমন গল্প যেটা আপনাকে টাচ করবে। ইয়েস, কারণ টিজারের মধ্যেই ড্রিম সিকোয়েন্সে কিছু শর্টস ছিল যেগুলো সত্যি মানে আমার মনে হলো যে হ্যাঁ, কিছু একটা হতে চলেছে ভালো। আমি বলবো না টিজারটা দেখে যে খুব দারুণ কিছু হয়েছে। এর একটা প্রধান কারণ হচ্ছে আরফিন নিসো, ঠিক আছে? কারণ কি দেখুন, একটা প্যারালাল সিনেমার অ্যাক্টার এবং একটা কমার্শিয়াল অ্যাক্টারের মধ্যে একটা পার্থক্য আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। এই টিজারের মধ্যে একটা সিন আছে যেখানে প্রথম থেকে টিজারটা শুরু হচ্ছে একটা লো মিউজিকের নোটে, যে আব্বা আমায় বলেছিল জীবনের একটা লক্ষ্য খুঁজে পেতে, এখন বুঝতে পারছি বলে লক্ষ্য বলে কথাটা যে স্থির হলো, তারপরে আরফিন নিসো ক্যারেক্টারটা মানে মুখটা ফিরলো, ঠিক আছে, মানে দর্শককে মুখটা দেখালো, এরকম করে জেলের সামনে থেকে ঘুরে দেখালো। ওইখানে আপনি যদি মানে একটু ভেবেচিন্তে দেখুন, ওইখানে যদি আপনি জিৎ থাকতো বা দেব থাকতো বা সাকিব খান থাকতো, মানে সিকোয়েন্সটা কিন্তু আলাদা লেভেলে চলে যেত। এর কারণ এটা নয় যে কোনো অ্যাক্টার প্রথম থেকেই সেই অরাটা নিয়ে জন্মায় যে তাকে দেখলেই লার্জার দ্যান লাইফ লাগবে, না। তারা এমন এমন সিনেমা অভিনয় করে যে তাদের সেই লার্জার দ্যান লাইফ ইমেজটা তৈরি হয়ে যায়, এবং তারপরে যেসব ডিরেক্টররা তাদের নিয়ে কাজ করে তারাও কিন্তু তাদের সেইভাবে প্রেজেন্ট করতে চায়। কিন্তু আরফিন নিশো যেরকম কাজ করে তাকে কোনোদিনই কিন্তু লার্জার দ্যান লাইফ হিসেবে প্রেজেন্ট করা হয়নি। ইভেন সুরঙ্গ, যেটা তার সুপারহিট সিনেমা, সেখানেও কিন্তু মোটেও তিনি লার্জার দ্যান লাইফ অ্যাক্টার নয়, ঠিক আছে, তার ক্যারেক্টারটা লার্জার দ্যান লাইফ নয়। তাই এখানে আমাদের মনে হচ্ছে যে এইখানে যদি একটা লার্জার দ্যান লাইফ কিছু একটা হতো, খুব ভালো লাগতো আমার। দ্যাট সেম গোজ টু চঞ্চল চৌধুরী বা আরেকজন যে আছে, নামটা মনে পড়ছে না আমার, ওনাদের সবার ক্ষেত্রে এই জিনিসগুলো যায়, কিন্তু কারণ এরা কিন্তু ওই জনরারই অ্যাক্টার, দে আর নট দ্য কমার্শিয়াল অ্যাক্টার যে তাদের সেই অর্ডার খুঁজে পাবেন। এই পুরো ট্রেলারটা জুড়ে আমি অভিনয় কিন্তু দারুণ, মানে সে একদম ন্যাচারাল অভিনয় করছে। সে কোনো জায়গায় কিন্তু এটা চেষ্টা করেনি যে আমি লার্জার দ্যান লাইফ হিসেবে কিছু অ্যাক্ট করবো, না, কোনো জায়গায় এটা সেরকম করে সিকোয়েন্সও এখানে রাখা হয়নি, ঠিক আছে। এটা কিন্তু একটা মোটামুটি বাংলায় যেরকম বাজেট হয় তার সেরকমই, মানে একটা ভালো ছিল বাজেটের সিনেমা, যেরকম আমরা তুফান দেখেছেন সেরকমই একটা বাজেটের সিনেমা, এটা কিন্তু শিওর। কিন্তু এখানে কিন্তু লার্জার দ্যান লাইফ কিছু হবে এটা কিন্তু আপনার ভাবনা চিন্তা করে যাবে না, কারণ ডিরেক্টরে এইভাবেই প্রেজেন্ট করেছে আরফিন নিসোকে, যাকে তাকে ন্যাচারাল ম্যান হিসাবেই দেখানো হয়। দেখবেন ওই যে একটা সিন আছে যেখানে এরা মুখটা কেটে দিচ্ছে একজনের, সিনটাকেও কিন্তু সেরকম কিন্তু মানে এক্সট্রাঅর্ডিনারিভাবে কিছু দেখায়নি, এরকম ন্যাচারাল দেখি একটা সিন কেটে দিল, একটা গুলি মারছে এরকম করে। যদি সেখানে একটা কোনো কমার্শিয়াল একটা থাকতো, দেখতে সেই সিনগুলো কিরমভাবে দেখানো হতো, খুব লার্জার দ্যান লাইফ করে, যাতে আমার খুব বিজিএম ফিজিএম দিয়ে দেখানো হতো। তাই এখানে ওই একটা জায়গাতে আমার একটু খটকা লাগবে যে বিজিএমটা কিন্তু দারুণ, কোনো জায়গায় একদম লো নোটে চলছে, কোনো জায়গায় হাই নোটে উঠে যাচ্ছে। ওই যেখানেই বলো লক্ষ্য আর আরফিনিসও ঘুরে দাঁড়ালো, দেখবেন বিজিএমটা একদম হাই নোটে উঠছে, আর তারপরের সিনে আবার দাপ করে পড়ে যাচ্ছে, ঠিক আছে। ওই জিনিসগুলো ভালো লাগছে এখানে। আমি টিজারটা দেখে যেটুকুনি গল্পটা বুঝতে পারলাম যে আরফিন নিসোর একটা মানে আরফিন নিসোর একটা ভালো সংসার ছিল, পরিবার ছিল একটা, ঠিক আছে, তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, কিন্তু কোনো কারণে তার ক্যারেক্টারটার সাথে কিছু একটা ম্যাসেকার হয়ে যাচ্ছে, এবং সে আর ক্যারেক্টারটা জেলে চলে যাচ্ছে, এবং জেলে তার উপর নানা রকম টর্চার হচ্ছে, কারণ একটা চিন্তা করেন জেলের মধ্যে তাকে মারা হচ্ছে, এটা অনেক কিছু দেখানো হয়েছে, ঠিক আছে। তো তার ক্যারেক্টার সঙ্গে কিছু, তারপরে যখন সে ফিরে আসছে সে ক্রাইম ওয়ার্ল্ডে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এবং এইখানে ওই যে সিনগুলো দেখানো হয়েছে, দোলনা ঝুলছে বা একটা ঠেলা গাড়ি ঠেলছে, সেটাতে আগুন জ্বলছে, এগুলো কিন্তু সব ড্রিম সিকোয়েন্স, মানে সে যখন ফিরে আসছে তার সাজানো স্বপ্নগুলো সব আস্তে জ্বলে যাচ্ছে, কিন্তু তার যে কালো দাগ জীবনে, যে সে জেল ফেরত একটা আসামি, সেটা থেকে যাচ্ছে। সেটা যখন ডায়লগে বলে যে একবার জেলে যায় সে দাগি হয়ে যায়, ঠিক আছে, সেটা কোনো দিন পিছু ছাড়ে না। এবার এটা একটা খুব কঠিন বাস্তব। তুমি কোন পরিস্থিতিতে পড়ে, কোন পরিস্থিতির শিকার হয়ে তুমি জেলে যাচ্ছ, কী হচ্ছে, সেটা কিন্তু মানুষ মনে রাখে না। মানুষ মনে রাখে কি, যে এ জেল ফেরত আসামি, সে কি আদতে আসামি, সে কি ক্রিমিনাল লাইন কোনোভাবে ফেসে যাচ্ছে, সেগুলো কিন্তু কেউ মনে রাখে না। এই একটা জিনিস যখন আপনি ভাবনা চিন্তা করবেন যে একটা মানুষ, তার উজ্জ্বল ভবিষ্যৎ, কত শত স্বপ্ন, সব কিছু রয়েছে, কিন্তু হঠাৎ করে তার সাথে একটা কিছু ম্যাসেকার হয়ে গেল, সে জেলে চলে গেল, এবং তারপরে যখন সে ফিরে আসছে, না তার নিজের পরিবার পরিজন কেউ আপন করে নিচ্ছে,
না সমাজ তাকে আপন করে নিচ্ছে, না তার সেই সাজানো স্বপ্নগুলো আর তখন জীবিত আছে। ঠিক আছে, এই একটা পয়েন্ট আপনার হার্ট কিন্তু খুব টাচ করে নেবে এই সিনেমাটা। তো ওভারঅল এই টিজারটা আমার ভালো লেগেছে। ন্যাচারাল মানে একদম সাধারণ মানুষ হিসাবে আরফিন ইসুকে ট্রিট করা হয়েছে, যে জিনিসটা কিন্তু আমার ভালো লাগছে। তার পোশাক আশাক কোনো জায়গাতেই বা তার লাইফস্টাইলের মধ্যে কোনো হ্যাবক কিছু দেখানো হয়নি, যেটা এই বড়বাদে দেখানো হয়েছে সেরকম কিছু দেখানো হয়নি, কিন্তু তাকে একদম ন্যাচারাল মানুষ হিসেবে ট্রিট করা হয়েছে এবং গল্পটার উপর মেনলি জোর দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। ঠিক আছে, ওভারঅল এখানে যে টিজারটা এসে টিজারটা বেশ ভালো। কিছু কিছু জায়গায় আরফিন ইসুকে স্টাইলিশ হয়ে দেখানো, যেখানে সে একটা পনিটেল বোধহয় রয়েছে এবং গুলি মারছে। তারপরে বিজিএম, অবশ্যই আমি যেটা বললাম একটু আগে, যে হাই নোট লো নোট, এই বিজিএমটাকে যেভাবে পুরো টিজার জুড়ে ইউজ করে সেটা কিন্তু খুব ভালো। এর যে কালার গ্রেডিয়েন্টের যে কাজ করা হয়েছে একটু হালকা ইয়েলো এবং ব্ল্যাকের ওপরে, সেটাও কিন্তু বেশ ভালো। টিজারের কাটিংটাও কিন্তু ওভারঅল ভালো হয়েছে। ওভারঅল একটা ভালো গল্পের উপর একটা সিনেমা আসতে চলেছে ঈদে, এটা কিন্তু বলে রাখতে পারি আপনাদের। তো আপনাদের কেমন কী মতামত এই টিজারটার সম্বন্ধে সেটা অবশ্যই জানাতে পারেন। এবার যদি আমি সেকেন্ড যে বিষয়টা সেটা নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে সিকান্দার সিনেমার যে গানটা এসছে বাম বাম বলে, সে গানটা কেমন এসছে। তো আমি সিকান্দার সিনেমা নিয়ে সত্যি বলছি এখন পর্যন্ত যে টিজারটা ছাড়া একদম প্রথম যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিলো, ওটা বাদ দিয়ে আর কিছুই আমার ভালো লাগেনি। একটা ছোটো গ্লিমস এসেছিলো না একটা, ওটা বাদ দিয়ে কিছুই ভালো লাগেনি। এবার অনেকে বলতে পারে যে সালমান খানকে পছন্দ করে, এখন আমার পছন্দ অপছন্দ কিছু যায় না। আমি কোনোদিনই সালমান খান শাহরুখ খান এদের ফ্যান বয়ও ছিলাম না, বা এরকম না যে এদের সিনেমা আমি পছন্দ করি না। বাট সত্যি বলছে, আপনি একবার ভাবুন, এই গানটা লিখেছে হচ্ছে, গানের মিউজিক যে প্রীতম, গানটা গেয়েছে হচ্ছে দেবনেগি সান এবং অন্তরা মিত্র, আর লিরিক্স বললে আঞ্জান সমীর, এরা করেছে। ঠিক আছে, তো আপনি বলুন এই যে গানটা যেরকম লিরিক্সে যাচ্ছে, তার সাথে সালমান খানের যেখানে অ্যাটিটিউডগুলো রয়েছে, নাচি, এগুলো কি একটাও মানাচ্ছে? আপনি আগের গানের ক্ষেত্রেও বলেছি, আগের গানটা তাও একটুখানি যাচ্ছে, একটুখানি হাতে, এখানে এগুলো কি মানাচ্ছে? আর মোস্ট যেটা একদম আনটলারেবল যেটাকে বলা হয়, সেটা হচ্ছে সালমান খান আর রশ্মিকা মান্দানা। মানে মানায় কোনো দিকে, মানে প্রায় 30 বছরের ডিফারেন্স দুজনের মধ্যে, এদের দুজন দিয়ে রোম্যান্স করা আছে। সালমান খানের সঙ্গে রশ্মিকা মান্দানাকে কোনো দিন মানাই না। মানে ওদের দুজনকে যখন দেখাচ্ছে, তখন আপনার গানটার প্রতি যেহেতু ইন্টারেস্ট, একটু গানটা একটু মানে হোলির সং একটু শুনতে যাও ভালো লাগবে, যখন এই দুজনকে দেখাবে তখন আপনার আরও মানে অসহ্য হয়ে যাবে গানটা। মানে আমার তো সত্যি বলছে একদমই ভালো লাগে। মানে গানটা যদি আপনি শুধু অডিওতে ছাড়েন তাও ভালো লাগবে আপনার, মানে এমন কিছু হ্যাবক কিছু নয়, বাট ভালো লাগবে আপনার। বাট যখন আপনি এই ভিডিওটা দেখবেন আর গানটা শুনবেন, বেকার লাগবে, পুরো একদম বেকার। খালি ওই কতগুলো রং উড়িয়ে, দেখুন হোলির সং আপনি একটা খুব বলে যে জয় জয় শিব শঙ্কর বলে একটা হোলির গান ছিল ওয়ারে, গানটা কি দারুণভাবে পারফর্ম হয়েছে, মানে বিট, মানে আপনি যদি গানের সাথে ভিডিওটাও দেখেন ভাল লাগবে। এখানে গানটা কিন্তু কখনোই ওই লেভেলের হয়নি, জয় জয় শিবশঙ্কর লেভেলের হয়নি একদমই, মানে ওটা হাফ লেভেলেরও হয়নি গানটা। আর প্লাস হচ্ছে এখানে যখন আপনি অডিওর সাথে ভিডিওটা দেখবেন, মানে আপনার আরও বেকার লাগবে। মানে সালমান খান নাচছে ওখানে, একটা মানে ভাই নোটে গান ছিল, ধাম 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 করে গান আছে, ও পকেটে হাত দিয়ে কালকে নাচছে, এটা মানা যায় কোনো দিন? আমার সত্যি বলে এই গানটা একদমই বেকার লেগেছে। মানে এখানের মধ্যে সিকান্দারের এমন কিছুই আসেনি যেটা আমার খুব ভালো লাগে, না টিজার, না ফার্স্ট গান, না সেকেন্ড গান। ঠিক আছে, অনেকের মনে হতে পারে যে না, কি ভাইয়ের বিশাল কামব্যাক হয়েছে, বাজে কথা বলছে। আমার সত্যি বলে ভালো লাগেনি। এবার আমি আবার বলি যে আমার ভালো লাগা খারাপ লাগাতে কিছু নয়, ভাইজনের বিশাল অডিয়েন্স আছে, আর গল্প ভালো হলে অবশ্যই মানুষ দেখতে যাবে। তো দেখা যাক কী হয়, সিনেমাটা আসবে ঈদে, তো দেখা যাক তখন কী হয়। তো এটাই ছিল আমার মতামত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।